এক দশক পর পুলিশ সুপার হিসেবে নিজের জন্মভূমিতে পা রাখলেন সমীর। তার প্রাক্তন সহধর্মিণীকে রোদ পোড়া দুপুরে অন্যের জমিতে ধান কাটতে দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি। প্রিয় দর্শক, এটি উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলের বাস্তব চিত্র, যেখানে শিউলি গ্রামের এক জরাজীর্ণ বারান্দায় বসে অয়ন চক্রবর্তী একটি ছেঁড়া মানচিত্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। অয়নের চেহারায় সর্বদা এক গম্ভীর ভাব থাকত। পাড়ার অন্য ছেলেদের মতো সে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে অভ্যস্ত ছিল না। তার একমাত্র সংকল্প ছিল প্রশাসনের উচ্চ পদে আসীন হওয়া। কিন্তু সেই লক্ষ্যের পথে প্রধান অন্তরায় ছিল চরম অর্থকষ্ট। অয়নের পিতা বিমলবাবু ছিলেন এক প্রান্তিক চাষি। সামান্য কয়েক বিঘা জমি দিয়ে কোনো মতে তাদের দিন গুজরান হতো। মা রাধা দেবী প্রতিদিন ঈশ্বরের কাছে মিনতি করতেন যেন তার সন্তানের ভাগ্য তাদের মতো অন্ধকারের গহ্বরে হারিয়ে না যায়। সেই বছর গ্রামে একটি খুশির খবর এলো। বিমলবাবু তার পুত্রের বিবাহ স্থির করলেন। পাত্রী পার্শ্ববর্তী গ্রামের মালিনী। মালিনী পুঁথিগত বিদ্যায় খুব বেশি দূর এগোতে না পারলেও তার চরিত্রে এমন এক শান্ত মাধুর্য ছিল যা অনায়াসেই মানুষের মন জয় করে নিত। তার বাবা পরেশবাবু সাধারণ কৃষক এবং মা ললিতা দেবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল নারী। অয়ন যখন প্রথমবার মালিনীর মুখোমুখি হল, সে বিশেষ কিছু বলেনি, শুধু ধীর স্বরে একটি প্রশ্ন করেছিল, আমি যদি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য আরও পরিশ্রম করি, তোমার কোনো আপত্তি থাকবে না তো? মালিনী মৃদু হেসে মাথা নিচু করে উত্তর দিয়েছিল, আপত্তি কেন থাকবে? আপনার স্বপ্ন তো আমারও গর্ব হওয়া উচিত। ব্যাস, সেই একটি বাক্য অয়নের অন্তরে গেঁথে গেল। অল্পদিনের মধ্যেই সমস্ত গ্রামবাসীর আশীর্বাদ নিয়ে অয়ন ও মালিনী পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। বিয়েটা ছিল অত্যন্ত সাদামাটা, ছিল না কোনো জাঁকজমক বা আলোর রসনাই, কিন্তু সেদিন দুজনের চোখেই ছিল আগামীর রঙিন স্বপ্ন। মালিনী যখন প্রথমবার শ্বশুরবাড়িতে প্রবেশ করল, সে দেখল গৃহটি খুব একটা প্রশস্ত নয়। মাটির আঙিনা, দুটি কুঁড়ে ঘর আর একটি পুরনো হেঁসেল, কিন্তু সেই বাড়িতে এক অপূর্ব মায়া ছিল। রাধাদেবী তাকে আপন কন্যার মতো স্নেহে ভরিয়ে দিলেন এবং বিমলবাবু প্রথম রাতেই তাকে বলেছিলেন, মা, আমাদের ঐশ্বর্য নেই ঠিকই, কিন্তু আত্মসম্মান আর সততার কোনো অভাব হবে না। মালিনী মাথা নমন করে সেই আশীষ গ্রহণ করল। দাম্পত্যের প্রথম কয়েক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। অয়ন দিনের আলোয় বাবার সাথে কর্দমাক্ত মাঠে লাঙল টানতেন, আর রাতে প্রদীপের আলোয় পড়াশোনায় ডুব দিতেন। মালিনী নিঃশব্দে তার জন্য গরম চা তৈরি করে রাখত এবং গভীর রাত অবধি স্বামীর পাশে জেগে থাকত। এক নিস্তব্ধ রাতে অয়নকে নিমগ্ন হয়ে পড়তে দেখে মালিনী কৌতূহলে জিজ্ঞাসা করল, আপনি কেন এত কঠিন পরিশ্রম করেন? অয়ন বই সরিয়ে রেখে ধীর স্বরে বলল, কারণ আমি চাই আমাদের বাবা মাকে যেন আর এই অবজ্ঞা সহ্য করতে না হয়। মানুষ যেন তাদের শুধু নিঃস্ব কৃষক বলে উপেক্ষা না করে। মালিনী সেই প্রথম তার স্বামীর চোখের তেজ লক্ষ্য করল। সেই রাতেই সে উপলব্ধি করল অয়নের সংকল্প কতটা গভীর। দিন অতিবাহিত হতে লাগল, কিন্তু সুখীর দিনের সাথে সাথে দুর্যোগও ঘনিয়ে এলো। কৃষিকাজে লোকসান হতে শুরু করল। সেই মরশুমে খরা যেন সবকিছু পুড়িয়ে দিচ্ছিল। সংসারের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ল। একদিন অয়ন সাহসে ভর দিয়ে তার পিতাকে বলল, বাবা, আমি দিল্লি গিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চাই। সেখানে সঠিক নির্দেশিকা পেলে আমি হয়তো সফল হতে পারব। বিমলবাবু দীর্ঘক্ষণ মৌন রইলেন। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাবা, উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করো। মাঠে তোমাকেও তো খাটতে হবে। অয়ন বাক্যহারা হয়ে গেল। সে জানত বাবার যুক্তি ভুল নয়, কিন্তু তার অন্তরের আগুন তখন নিভতে রাজি ছিল না। সেই গভীর রাতে মালিনী দেখল অয়ন বারান্দায় একা বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে পাশে এসে শান্তভাবে বলল, যদি আপনার সংকল্প সত্য হয় তবে আপনি শহরে যান। অয়ন বিস্মিত হয়ে তার দিকে তাকাল। কিন্তু এই সংসারের কি হবে? মালিনী মৃদু হাসল। সংসার আর মাকে সামলানোর ভার আমার। তার এই একটি আশ্বাস অয়নের মনে নতুন উদ্যম তৈরি করল। তবে জীবন এত সহজ পথে চলে না। কিছুদিনের মধ্যেই মালিনীর পিত্রালয়ে এই বার্তা পৌঁছালো যে অয়ন পড়াশোনার জন্য স্ত্রীকে গ্রামে রেখে চলে যেতে চাইছে।
মালিনীর বড় ভাই সুমিত এটি শুনেই অগ্নিশর্মা হয়ে উঠল। তার মানে আমার বোন এখানে দাসীর মতো খাটবে আর সে শহরে গিয়ে মৌজ করবে? সে তৎক্ষণাৎ তার বাবা পরেশবাবুকে বলল, বাবা, এটা মানা যায় না, বোনের ভবিষ্যতের একটা মূল্য আছে। ধীরে ধীরে বিষয়টি দুই পরিবারের সম্মানের লড়াইয়ে পরিণত হল। কনেপক্ষের মনে হল অয়ন পলায়ন পর, আর বরপক্ষের মনে হল বেয়াইবাড়ি তাদের দারিদ্রতাকে বিদ্রুপ করছে। সামান্য ভুল বোঝাবুঝি ক্রমে তিক্ত বিবাদে রূপ নিল। অয়ন অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু সম্পর্কের মাঝে যখন অহংকার মাথাচাড়া দেয় তখন বিবেকের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। একদিন সুমিত সরাসরি অয়নদের বাড়িতে চড়াও হল। তার উচ্চ কণ্ঠ সারা গ্রামে ছড়িয়ে পড়ল, যদি পড়াশোনাই করতে হতো তবে কেন অন্যের মেয়ের জীবন নষ্ট করলে? অয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিমলবাবুর মুখ অপমানে রক্তবর্ণ হয়ে উঠল। রাধাদেবী আপ্রাণ চেষ্টা করছিলেন পরিস্থিতি শান্ত করতে। মালিনী এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে অশ্রুপাত করছিল। তার মনে হল একটি ছোট্ট স্বপ্ন এখন প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হচ্ছে। কিছুদিনের মধ্যেই দুই পরিবারের বাগবিতণ্ডা এতটাই চরম রূপ নিল যে বিষয়টি গ্রাম্য সালিশ পর্যন্ত গড়াল। পঞ্চায়েতের প্রবীণরা দুই পক্ষের যুক্তি শুনলেন। অয়ন সেখানেও অবিচল কণ্ঠে বলল, আমি মালিনীকে বিচ্ছেদ দিতে চাই না, শুধু সাফল্যের জন্য কিছুটা সময় চাই। কিন্তু সেই তপ্ত মুহূর্তে কেউ ধৈর্য ধরতে রাজি ছিল না। মালিনীর বাড়ির লোকের মনে হল মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আর অয়নের পরিবারের মনে হল তাদের আত্মমর্যাদায় আঘাত করা হয়েছে। সেই জনারণ্যে দাঁড়িয়ে অয়ন নিজেকে অত্যন্ত অসহায় বোধ করল। অবশেষে এমন এক রায় দেওয়া হল যা দুটি প্রাণকে বিচ্ছিন্ন করে দিল। অয়ন ও মালিনীর দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হল। পঞ্চায়েতের আঙিনায় দাঁড়িয়ে থাকা মালিনীর চোখ দিয়ে বাঁধ ভাঙা জল পড়ছিল। অয়ন শেষবারের মতো তার দিকে ফিরে তাকাল। তার চোখে হাজারো অনুযোগ ছিল, কিন্তু কণ্ঠে কোনো ভাষা ছিল না। সেদিন সূর্যাস্ত হতেই মালিনী তার পিত্রালয়ে ফিরে গেল, আর সেই অভিশপ্ত রাতেই অয়ন তার ছোট ঝোলাটি কাঁধে তুলে নিল। দরজায় দাঁড়ানো মাকে শেষ প্রণাম জানিয়ে সে প্রয়াগরাজগামী বাসের সিঁড়িতে পা রাখল। বাসটি যখন গ্রাম ছেড়ে দূরে চলে যাচ্ছিল, অয়ন জানলা দিয়ে তার ফেলে আসা অন্ধকার গ্রামটিকে দেখছিল। তার হৃদয়ে তখন একটি প্রতিধ্বনি হচ্ছিল, যে কোনো মূল্যে তাকে সফল হয়ে ফিরতে হবে। দর্শক বন্ধুরা, পরদিন ভোরে যখন বাস প্রয়াগরাজ পৌঁছল, অয়ন তার সামান্য ব্যাগটি নিয়ে জনসমুদ্রে মিশে গেল। এই মহানগরী তার কাছে ছিল সম্পূর্ণ অচেনা। চারিদিকে কোলাহল আর গতির লড়াই। সে রাস্তার মোড়ে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অয়নের কাছে সংস্থান ছিল সামান্য, বাবার কাছ থেকে অর্থ চাওয়ার মানসিকতা তার ছিল না। পকেটে থাকা সামান্য কয়েকটা টাকা দিয়ে সে এক পুরনো গলিতে অতি ক্ষুদ্র একটি ঘর ভাড়া নিল। ঘরটিতে একটি কাঠের তক্তা আর ভাঙা টেবিল ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু সেই সংকীর্ণ জায়গায় এখন তার ভাগ্য পরিবর্তনের রণক্ষেত্র। তার দিন শুরু হতো কাক ভোরে। সকালে পাঠাগারে গিয়ে দিনের পর দিন বইয়ের পাতায় মুখ গুঁজে পড়ে থাকত। দুপুরে সস্তা কোনো ভাতের দোকানে খেয়ে আবার শুরু হতো পড়াশোনা। রাতে ক্লান্তিতে শরীর ভেঙে আসত, কিন্তু দু চোখে ছিল উজ্জ্বল স্বপ্নের আভা। কালচক্র অবিরাম ঘুরে যাচ্ছিল। এই শহরে কেউ তার অতীত জানত না, কেউ জানত না তার বুকের ভেতর কতখানি রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু যখনই সে হতাশ হতো, মালিনীর সেই আশ্বাস ভরা মুখটি তার মনে ভেসে উঠত। সেই একটি বাক্যই তাকে বারবার নতুন করে যুদ্ধ করার রসদ দিত। অনেক সময় পড়তে পড়তে বইয়ের পাতায় চোখের জল গড়িয়ে পড়ত, কিন্তু সে মুহূর্তেই নিজেকে শক্ত করে নিত। সে জানত পেছনে ফেরার সেতু সে নিজেই ভেঙে এসেছে। খরচ চালানোর জন্য সে একটি ছোট প্রাইভেট টিউশন শুরু করল। দিনে পড়াশোনা আর সন্ধ্যায় পড়ানো, এই ছিল তার দিনলিপি। অনেক সময় ঘরের সেই টিমটিমে আলো গভীর রাত পর্যন্ত জ্বলত। জানলার বাইরে তাকালে তার সেই মাটির উঠোন আর মায়ের হাসি মুখ চোখের সামনে ভেসে উঠত। কিন্তু প্রতিবার সে নিজেকে বোঝাত যে এই সংগ্রামই তাকে লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। অন্যদিকে শিউলি গ্রামেও জীবন স্থবির হয়েছিল না। মালিনী পিত্রালয়ে থাকলেও তার দিনগুলো কুসুমাস্তীর্ণ ছিল না। পরেশবাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটল। চাষবাসের অবস্থাও তথৈবচ। সংসারের হাল ধরতে মালিনীকে নিজেই কোমর বাঁধতে হল। সে প্রত্যুষে উঠে গৃহস্থালির কাজ শেষ করে অন্যের জমিতে জন খাটতে যেত। গ্রামের নারীরা যখন পাশ দিয়ে যেত, তারা তাকে নিয়ে বিদ্রূপ করত। মালিনী নির্বাক হয়ে সব সইত। তার অন্তরে শুধু একটাই বিশ্বাস ছিল, অতীতকে ফিরে পাওয়া অসম্ভব, কিন্তু বর্তমানকে তো বাঁচিয়ে রাখতে হবে।
1 বছর পার হল, তারপর দ্বিতীয় বছরও কেটে গেল। অয়ন নিরলস সাধনা চালিয়ে যাচ্ছিল। সে প্রথমবার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করল, কিন্তু চূড়ান্ত তালিকায় নাম এলো না। সেই রাতে সে নিজের একাকী ঘরে বসে বিমর্ষ হয়ে পড়ল। সামনে রাখা বইগুলো যেন তাকে উপহাস করছিল। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল। সে জানত হার মানলে তার বাবা মায়ের স্বপ্ন চিরতরে সমাধিস্থ হবে। পরের দিন থেকেই সে দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করল। তার সামনে এখন একটাই বিকল্প ছিল, হয় বিজয় নয়তো নিঃশেষ। দ্বিতীয় প্রচেষ্টায় সে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাল, কিন্তু সাফল্য তখনও অধরা ছিল। অনেক সময় মনে হতো হয়তো ভাগ্য তার পক্ষে নেই। কিন্তু বিমলবাবুর সেই শীর্ণ শরীর আর রাধাদেবীর সেই অশ্রুজল চোখের কথা মনে পড়তেই সে আবার দাঁড়িয়ে পড়ত। ধীরে ধীরে দীর্ঘ সময় অতিবাহিত হল। বছরের পর বছর অয়ন নিজেকে ইস্পাতের মতো শক্ত করল। শহরের রাস্তায় হাঁটার সময় তার চোখে এখন আর ভীরুতা নেই, বরং ফুটে উঠেছে এক প্রবল ব্যক্তিত্ব। এদিকে গ্রামে মালিনীর জীবন আরও কঠিন হয়ে উঠল। বাবার শয্যাশায়ী অবস্থা সংসারের মেরুদণ্ড ভেঙে দিল। অনেক সময় রোদে পুড়ে তাকে দিনমজুরের কাজ করতে হতো। কঠোর পরিশ্রমে তার কোমল হাতগুলো রুক্ষ হয়ে গিয়েছিল, কিন্তু তার অন্তরের প্রশান্তি অটুট ছিল। মা ললিতা দেবী মাঝে মধ্যে আড়ালে গিয়ে চোখের জল মুছতেন। তিনি জানতেন তার মেয়ে কতখানি ত্যাগের সাগরে ডুবে আছে। কিন্তু মালিনী কখনোই ভাগ্যকে দোষ দিত না। সে নিঃশব্দে তার দায়িত্ব পালন করে যেত। ওদিকে প্রয়াগরাজের সেই জীর্ণ ঘরে অয়ন তার জীবনের শেষ ও শ্রেষ্ঠ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। এটি ছিল তার তৃতীয় প্রচেষ্টা। সে তার সমস্ত মেধা ও শক্তি এই পরীক্ষায় ঢেলে দিল। যখন পরীক্ষার ফল প্রকাশিত হল, অয়ন নিজের নাম তালিকার শীর্ষে দেখতে পেল। সেদিন সেই ছোট ঘরে প্রথমবার বিজয়ের আনন্দ ধ্বনিত হল। সে কম্পিত হাতে বাড়িতে ফোন করল। ওপার থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। তারপর বিমলবাবুর কান্না মিশ্রিত স্বর ভেসে এলো, বাবা, তুই কি সত্যি বড় অফিসার হয়ে গেছিস? অয়নের চোখে তখন আনন্দাশ্রু। দীর্ঘ 6 বছরের বনবাস যেন সার্থক হল। মুহূর্তের মধ্যে খবরটি শিউলি গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে বিমলবাবুর ছেলে আইপিএস অফিসার হয়ে ফিরছে। বহু বছর পর অয়ন তার ভিটে মাটিতে ফেরার প্রস্তুতি নিল। সে এখন আর সেই সাধারণ যুবক নয়, কিন্তু তার হৃদয়ের এক কোণে একটি অপূর্ণতা গুমড়ে মরছিল। যে সম্পর্কটি সময় আর যে তছনছ করে দিয়েছিল তার রেশ আজও অমলিন ছিল। প্রিয় বন্ধুরা, পরদিন অয়ন গ্রামের পথে যাত্রা শুরু করল। ট্রেনের জানলার পাশে বসে সে ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছিল। যখন সে গ্রামের স্টেশনে নামল, তার হৃৎস্পন্দন তীব্রতর হল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার নয়, বরং সেই ঘরের ছেলেটি যেন কাঁপছিল। বাইরে বেরোতেই সে ভেজা মাটির চিরচেনা গন্ধ পেল। সরকারি জিপ প্রস্তুত ছিল। গাড়ি যখন গ্রামের মেঠো পথ ধরে এগোচ্ছিল, তার দুপাশে দোলানো ধানের ক্ষেত অয়নকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। গ্রামের তরুণ পার হতেই একদল শিশু চিৎকার করে উঠল যে অফিসার বাবু এসেছেন। অয়ন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির দিকে পা বাড়াল। দরজায় পৌঁছতেই দেখল রাধাদেবী প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন। উর্দিতে ছেলেকে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন এবং পরম মমতায় তাকে জড়িয়ে ধরলেন। এত বছরের বিরহ যেন এক নিমেষেই মুছে গেল। বিমলবাবু কিছুটা দূরে দাঁড়িয়ে গর্বিত দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তিনি গদগদ কণ্ঠে বললেন, বাবা, তুই আমাদের বংশের মুখ রক্ষা করেছিস। অয়ন নত হয়ে তার পিতৃদেবের পদধূলি নিল। সেই মুহূর্তে তার মনে এক অপার্থিব শান্তি অনুভূত হল, কিন্তু সেই আনন্দের আড়ালেও যেন কিসের এক হাহাকার লুকিয়েছিল। বাড়ির আঙিনায় বসে সে বাবা মায়ের সাথে বহু বছর পর নিরিবিলি কথা বলল। পাড়া প্রতিবেশীরা আসছিল, ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছিল। সবাই তার সাফল্যে উল্লসিত। ভিড় কিছুটা কমলে অয়ন একাকী বারান্দার এক কোণে বসল। তার চোখ চলে গেল সেই মেঠো পথের দিকে যা মালিনীদের গ্রামের দিকে চলে গেছে। অনেক দ্বিধা কাটিয়ে সে মাকে আলতো করে জিজ্ঞাসা করল, মা, মালিনী এখন কেমন আছে? রাধাদেবী দীর্ঘক্ষণ নীরব থাকলেন। তারপর করুণ স্বরে বললেন, বাবা, তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তিনি জানালেন, মালিনী এখন অন্যের জমিতে জোন মজুরি করে সংসার টানে। এ কথা শোনা মাত্রই অয়নের হৃদয়ে শুলবিদ্ধ হল। গোধূলির আলো ফিকে হয়ে আসছিল। অয়ন নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে মাঠের পথ ধরল।
বাতাসে পাকা শস্যের ঘ্রাণ ছিল। অদূরে কিছু মানুষকে কাজ করতে দেখা গেল। কাস্তে হাতে একদল নারী ধান কাটছিলেন। হঠাৎ তার দৃষ্টি এক মহিলার ওপর স্থির হল। মাথায় জীর্ণ আঁচল, হাতে কাদা মাখা, কাজ করতে করতে নুয়ে পড়া এক শরীর। অয়নের পা দুটি যন্ত্রের মতো তার দিকে এগিয়ে গেল। যত কাছে গেল তার শ্বাস প্রশ্বাস তত ভারী হয়ে এলো। সেই রমণী হয়তো কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে হাত দিয়ে কপালের ঘাম মুছে সামনে তাকালো। সেই এক লহমায় পৃথিবী যেন থমকে গেল। অয়ন দেখল সেই চেনা মুখ, যা সে এক মুহূর্তের জন্যও বিস্তৃত হয়নি। প্রখর রোদে দাঁড়িয়ে থাকা সেই নারী আর কেউ নয়, স্বয়ং মালিনী। মালিনীও কিছুক্ষণ বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাসের ছায়া। উর্দিতে সুসজ্জিত মানুষটিকে চিনতে তার কয়েক মুহূর্ত সময় লাগল, কিন্তু চেনার পর তার চোখের কোণে এক উজ্জ্বল জ্যোতি খেলে গেল। অয়ন রাজকীয় বেশে দাঁড়িয়ে, আর মালিনী ধুলোবালি মাখা শরীরে মাঠে দাঁড়িয়ে। দুজনের মধ্যে ছিল বিশাল এক ব্যবধান, কিন্তু সেই ক্ষণে যেন সমস্ত দেওয়াল ভেঙে এক হয়ে গেল। বেশ কিছুক্ষণ কারো মুখে কোনো বোল ছিল না। মৃদু হাওয়ায় চারপাশের ঘাসগুলো দুলছিল। অয়ন অনুভব করল তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এসেছে। সে বুঝতে পারছিল না এই দীর্ঘ বিরহের পর প্রথম বাক্যটি কি হওয়া উচিত। মালিনীর চোখেও তখন হিল্লোলিত আবেগ, বিস্ময়, জড়তা আর গভীর এক অভিমান। অয়ন ধীরে ধীরে এক কদম সামনে বাড়ল। সে অস্ফুট স্বরে কেবল তার নাম উচ্চারণ করল, মালিনী। সেই গভীর ডাক মাঠের স্তব্ধতা চিরে দিল। বহু বছর পর মালিনী তার নাম এমন এক আকুল স্বরে শুনল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, হাতে মাটির প্রলেপ, কপালে শ্রমের বিন্দু, আর চোখের মনি স্থির। সে মাথার কাপড়টি টেনে অয়নের দিকে পলকহীন তাকিয়ে রইল। সেই নির্জনতায় গত 10 বছরের ইতিহাস লিখিত হচ্ছিল। অয়ন অপলক তাকিয়েছিল। একদা এই মেয়েটিই তার জন্যে অপেক্ষা করত। আজ সে কঠিন বাস্তবতার শিকলে বন্দী। অয়নের বুক ফেটে কান্না আসতে চাইল। সে ক্ষীণ কণ্ঠে শুধাল, তুমি কি এভাবেই কাজ করো? মালিনী মাথা নিচু করে বলল, অভাব তো নিয়ম মানে না। অয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, আমি কল্পনাও করিনি তোমার জীবন এমন হবে। মালিনী মলিন হেসে বলল, ভাগ্য তো সবার সমান হয় না। অয়ন পুনরায় জিজ্ঞাসা করল, তুমি কি ভালো আছো? মালিনী কোনো সরাসরি উত্তর না দিয়ে বলল, বেঁচে থাকাই তো বড় পাওয়া। অয়ন নিরুত্তর হয়ে রইল। তার মনে হলো তার জীবনের সমস্ত সাফল্যের সার্থকতা এই নারীর হাসিতেই নিহিত। কিছুক্ষণ পর মালিনী নিজেই নিস্তব্ধতা ভাঙল। পুরো গ্রাম আপনার কথা বলছে, আপনি নাকি অনেক বড় সাহেব হয়েছেন। অয়ন ম্লান স্বরে বলল, বড় হয়েও কিছু শূন্যতা থেকেই যায়। মালিনী তার দিকে চাইল, কিন্তু কোনো মন্তব্য করল না। সম্ভবত সে অয়নের না বলা যন্ত্রণাটুকু বুঝতে পেরেছিল। সেই গোধূলি লগ্নে যখন তারা দুজনে মাঠের কিনারে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল কাল যেন স্থির হয়ে গেছে। কিছুক্ষণ পর মালিনী জানালো তাকে ঘরে ফিরতে হবে। অন্ধকার ঘনিয়ে আসছিল। অয়ন শুধু বলল, আমি আবার আসব। মালিনী কোনো বাক্য ব্যয় না করে কেবল মাথা নমন করে তার গন্তব্যে চলে গেল। অয়ন থাই দাঁড়িয়ে তার ছায়া মিলিয়ে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। সেই রাতে অয়ন দুচোখের পাতা এক করতে পারল না। সে নিজের ঘরের জানলার পাশে বসে রইল। রাধাদেবী লক্ষ্য করলেন ছেলের অস্থিরতা। তিনি কাছে এসে নরম গলায় বললেন, তুমি কি মালিনীর দেখা পেয়েছিলে? অয়ন নিঃশব্দে সায় দিল। তারপর রাধাদেবী অনুতপ্ত কণ্ঠে বললেন, সেদিন আমাদের সবার জেদ আর অহংকারের বলি হয়েছিল তোমাদের জীবন। অয়ন আজ প্রথমবার অনুভব করল যে তার মাও ঠিক ততটাই দহনে জ্বলছেন। পরদিন প্রাতঃকালে বিমলবাবু নিজেই প্রস্তাব দিলেন মালিনীদের বাড়ি যাওয়ার। অয়ন দ্বিমত করল না। কিছুক্ষণের মধ্যেই তারা মালিনীর পিত্রালয়ে উপস্থিত হলেন। পরেশবাবু এখন জরাগ্রস্ত, বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন। অয়নকে দেখে তিনি কিছুক্ষণ বিমূঢ় হয়ে রইলেন। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, বাবা, আমাদের সেই উগ্র সিদ্ধান্ত আজ বিষ হয়ে বিঁচছে। তার গলায় অনুশোচনা ছিল স্পষ্ট। ললিতা দেবীও পাশে এসে দাঁড়িয়ে অশ্রু মুছছিলেন। তিনি বললেন,
আমরা নিজের মেয়ের মঙ্গল চেয়েছিলাম, কিন্তু তার কপালে দুঃখই লিখে দিলাম। ঘরটি গুমোট হয়ে উঠল। ঠিক তখনই ভেতর থেকে মালিনী বাইরে এলো। সে দেখল তার একদা শ্বশুর আর স্বামী সামনে উপবিষ্ট। কিছুক্ষণের জন্য সবার নজর একে অপরের সাথে বিনিময় হল। তারপর এক গগনভেদী নীরবতা। বিমলবাবু এগিয়ে গিয়ে মালিনীর মাথায় হাত রেখে বললেন, মা, সেদিন যদি আমরা গোয়ার তুমি না করতাম তবে পরিস্থিতি এমন হতো না। মালিনী অবিচলিত স্বরে বলল, যা অতীত তার ফেরানো যায় না। তার কণ্ঠে কোনো বিষাদ ছিল না, ছিল কেবল পরিপক্কতা। অয়ন এবার গম্ভীরভাবে মুখ খুলল। ত্রুটি আমাদের সবার ছিল, দায়ভারও সবার। কিছুক্ষণ পর সে সরাসরি মালিনীর চোখের দিকে তাকিয়ে বলল, যদি ভাগ্য আমাদের আবার একটি সুযোগ দেয়, তুমি কি নতুন করে শুরু করতে পারবে? উপস্থিত সবাই রুদ্ধশ্বাসে মালিনীর উত্তরের অপেক্ষা করতে লাগল। মালিনী স্থির দৃষ্টিতে অয়নের দিকে চেয়ে রইল। বাইরে নিমগাছের পাতাগুলো বাতাসে দুলছিল। দীর্ঘ নীরবতা ভেঙে মালিনী খুব ধীরে বলল, সিদ্ধান্ত যদি এবার পবিত্র হয় তবে সাহস নিশ্চয়ই পাব। তার এই সম্মতিতে ঘরের ভারী পরিবেশ যেন এক লহমায় হালকা হয়ে গেল। পরেশবাবুর মুখে এক স্বর্গীয় তৃপ্তি ফুটে উঠল। কয়েকদিন পর গ্রামবাসীরা এমন এক দৃশ্য দেখল যা রূপকথার চেয়ে কম কিছু নয়। সেই পুরনো গ্রামের মন্দিরেই অয়ন ও মালিনী পুনরায় পরিণয় সূত্রে আবদ্ধ হল। এবার কোনো রাগ ছিল না, ছিল কেবল ক্ষমা আর সম্মান। মন্ত্রোচ্চারণের মধ্যে যখন অয়ন মালিনীকে দেখল, তার মুখে ছিল সেই পুরনো স্নিগ্ধতা। কয়েক বছর আগে যে বাঁধনটি অহংকারের ধাক্কায় ভেঙে গিয়েছিল তা আজ পুনরায় গড়ে উঠল। আর এই সম্পর্কের ভিত্তি ছিল একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে জীবন অনেক সময় ভালোবাসার অভাবে নয়, বরং জেদ আর হঠকারিতার কারণে বিষিয়ে ওঠে। সময় পেরিয়ে গেলে মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক জল গড়িয়ে যায়। তাই কোনো বিচ্ছেদের আগে একবার ঠান্ডা মাথায় ভাবা প্রয়োজন। প্রকৃত জীবনসঙ্গী সেই যে ধ্বংসস্তূপ থেকেও পুনরায় ফিনিক্সের মতো জেগে উঠতে পারে। এবার আপনার পালা। আপনি যদি অয়নের জায়গায় হতেন তবে কি মালিনীকে আবার মর্যাদা দিয়ে ঘরে তুলতেন? নাকি আপনি যদি মালিনী হতেন তবে কি সেই মানুষটিকে আবার বিশ্বাস করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবারও দেখা হবে কোনো এক নতুন কাহিনী নিয়ে।